গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠব গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্পে এখনকার গপ্প কালীচরণ সিরিজের অলৌকিক অভিযান, যারা চলে যায়। রচনা ইভান গুপ্ত, আবহ সম্পাদনা ও প্রচ্ছদ অপু আইচ, সামগ্রিক পরিকল্পনায় আমি দীপঙ্কর। শুরু করার আগে একটা অনুরোধ আছে, ভালো লাগলে লাইক তো দেবেনই, সঙ্গে একটা হাইপও করে দেবেন কিন্তু। শুনছেন যারা চলে যায়। উত্তর কলকাতার বরানগরের একটি বাড়িতে শীতের রাত, দেওয়াল ঘড়িতে 3টে। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমি মরে যাচ্ছি, তাড়াতাড়ি এসো। এই শুনছো? কি হলো? আবার স্বপ্ন দেখছো? এই হ্যাঁ, স্বপ্ন। একটু জল দেবে? হ্যাঁ দিচ্ছি। এই ঠান্ডায় ঘেমে ভিজে গেছো। কি দেখো বলো তো রোজ রাতে? না কিছু না, দাও জল দাও। দিচ্ছি। তুমি শিলিগুড়ি থেকে ফেরার পর থেকেই এই রকম চলছে। ঠিক করে খাও না, কথা বলো না, রাতে এইরকম ঘুমের মধ্যে গোঙাও। কি হয়েছে বলো তো তোমার? কি আবার হবে? এই নিশুতি রাতে কেন ঝগড়া শুরু করছো বলো তো? ঘুমোতে দাও না। তা আমি না হয় ঘুমোতে দিলাম, নিজে ঘুমোতে পারবে কি? ট্যুর থেকে ফিরে আসা ইস্তক তো এই চলছে। দুঃস্বপ্ন দেখে জেগে যাচ্ছ বা ঘুমিয়ে ঘুমিয়ে গোঙাচ্ছ। দিনের বেলায় অন্য মনস্ক থাকছো। কিছু তো একটা ঘটেছে, আমার কাছে চেপে যাচ্ছ। তুমি কালিদার সাথে একবার কথা বলো। কেন শুনি? কালিদা কি ডাক্তার, মনস্তত্ত্ববিদ? আর কি বলে যেন, স্বপ্ন বিশারদ? রাত বেরেতে চেঁচিও না তো। মানুষটা যে অনেক ক্ষমতা রাখেন সেটা তুমি ভালো করেই জানো। এই পর্যন্ত ওনার সঙ্গে থেকে কম কিছু দেখোনি। তুমি ওনাকে না বললে আমিই কথা বলবো। আচ্ছা বাবা, এখন তো ঘুমোতে দাও। হ্যাঁ ঘুমো, আর আমাকেও ঘুমোতে দাও। থেকে থেকে ভয় পেয়ে জেগে উঠো না বাচ্চাদের মতো। রবিবারের সকাল, রাতের বেলা স্বামী স্ত্রীর মধ্যে একটা ন্যানো সাইজের ঝগড়া হয়ে যাওয়া বরানগর অঞ্চলের এই দোতলা বাড়িটার গায়ে পূবের হালকা রোদ এসে পড়েছে। স্বামী রমাপদ চৌধুরী গেছে বাজারে, স্ত্রী মধুমিতা চা বানাচ্ছেন। আমাদের হাতে একটু সময় আছে। এই বেলা আপনারা যারা এদের চেনেন না তাদের একটু চিনিয়ে দেওয়া যাক। বাড়িটা কালীচরণ বাণুজ্যে মশাইয়ের। মধুমিতা দেবী ভুল কিছু বলেননি। কালীচরণবাবুর বেশ কিছু অস্বাভাবিক ক্ষমতা আছে বটে। উনি হিন্দু ও বৌদ্ধ তন্ত্র সাধনার ওপর অনেক পড়াশুনো করেছেন।
মৃত্যু, অশরীরী ও অতি প্রাকৃত বিষয়ের উপর দুটো বই লিখেছেন, দি জার্নি অব আত্মা এবং শেষের পরে। দোকানের তাকে পড়ে থাকা ধুলো খাওয়া বই নয় মশাই। মৃত্যুর পরে 3 বছর বেস্ট সেলার ছিল, এখনো বিক্রি যথেষ্ট। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বড় অফিসার ছিলেন। অবসর নিয়ে এখন এই সব চর্চা নিয়েই থাকেন। কালীচরণ বানুজ্জে সব সময় সাদা পাজামা পাঞ্জাবি পরেন, পায়ে কোলাপুরি চটি, গলায় রুদ্রাক্ষের মালা, উচ্চতা 5 ফুট 11, হাড় হাড় বলিষ্ঠ গড়ন, মাথায় কাঁচা পাকা চুল, ব্যাক ব্রাশ করে আঁচড়ানো, ঘন সাদা চাড়া দেওয়া গোঁফ ও গভীর একজোড়া চোখ। রমাপদ ও মধুমিতা আমাদের কালীচরণদা বা কালীদার দোতলা বাড়িটির একতলায় ভাড়াটে। একতলার আর একজন খুব গুরুত্বপূর্ণ কিন্তু ক্ষুদে সদস্য হল ওদের ছেলে রনি। এই রনিকে নিয়ে যে ভয়ঙ্কর অশরীরী কার্যকলাপ শুরু হয়েছিল, তার সমাধান করতে গিয়েই কালীদার কিছু বিশেষ ক্ষমতা সম্পর্কে এই ভাড়াটে দম্পতি অবহিত হয়। আসলে এদের আর এখন ঠিক ভাড়াটে বলা যায় না, প্রায় কালীদার দ্বিতীয় পরিবারের মতো হয়ে গেছে এরা। কালীদার স্ত্রী গত হয়েছেন, একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে, বিদেশে থাকে। তাই মধুমিতাকে বাড়ির 3 জন সদস্যেরই ভালো মন্দর খেয়াল রাখতে হয়। কালীদা নিজেই রেঁধে খেতেন, বর্তমানে মধুমিতা সেটা বন্ধ করেছে। বাড়ির ছাদে একটা ইজি চেয়ার পাতা আছে, তাতে গা এলিয়ে বসে আছেন কালীচরণ বানুজ্জে মশাই। 2 হাত বুকের ওপর জড়ো করা, চোখ বন্ধ। ঘুমোচ্ছেন কি? আগে না, খুচরো ঘুম বা ঝিমুনি কালীদার ধাতে নেই। ভোরবেলা উঠে হাঁটতে বেরোন, ফিরে এসে কিছু যোগ ক্রিয়া সেরে ছাদে চলে আসেন। ইজি চেয়ারটায় বসে চোখ বুজে শোনেন পাখিদের ডাক। পৃথিবীর এই আদি সঙ্গীত শুনতে থাকেন যতক্ষণ না মধুমিতা ওপরে উঠে এসে ওনাকে 1 কাপ দুধ চিনি ছাড়া চা দিচ্ছে। ওই তো সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসছে মধুমিতা, এক হাতে চায়ের কাপ আর অন্য হাতে দাদা, মকরধ্বজটা খেয়ে নিন। চোখ খুলে কালীদা মধুমিতার হাত থেকে খলটা নিয়ে মকরধ্বজ খেলেন। তারপর চায়ের কাপ হাতে তুলে নিলেন। এই মকরধ্বজে 8 ধাতু থাকে। প্রতিদিন ভোরবেলা কালীদা খলে দুধের স্বর দিয়ে মারা মকরধ্বজ খান। বার্ধক্য ও শারীরিক দুর্বলতাকে ঠেকিয়ে রাখতে এর জুড়ি মেলা ভার। দাদা, একটু কথা ছিল। কি ব্যাপার? এই দাদু ভাইয়ের শরীর ঠিক আছে তো? রনি ঠিক আছে, কথা তার বাবাকে নিয়ে। বটে, তা দাঁড়িয়ে রইলে কেন? ওই মোড়াটা টেনে নিয়ে এসে বসো, শুনি রমাপদর আবার কি হলো। কি হয়েছে সেটাই তো বুঝে উঠতে পারছি না। অফিসের কাজে শিলিগুড়ি গেল, ফিরল 2 দিন দেরি করে। তারপর থেকে রোজ রাতে কি সব দুঃস্বপ্ন দেখে ভয়ে চেঁচিয়ে ওঠে, ঘেমে নিয়ে যায়। কিছু বলে না জিজ্ঞেস করলে, চুপচাপ হয়ে গেছে। মুখ কেমন শুকনো শুকনো দেখায়, সবসময় যেন অন্যমনস্ক, একটু খিটখিটেও হয়েছে। আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল। আমি কালও বলেছি ওকে আপনার সাথে কথা বলতে, বলবে কি না জানি না, তাই আপনাকে বললাম, আপনি যদি একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ, দেখব বই কি বৌমা, তুমি অত বিচলিত হইও না। শোনো, রমাপদ বাজার করে ফিরলে আমার কাছে পাঠিয়ে দিও। কি বলবো বলুন তো কালীদা, ব্যাপারটা ভৌতিক। ব্যাপারটা আমি নিজেই এখনো ভালো করে বুঝে উঠতে পারিনি। তার মানে বৌমা ধরেছে ঠিকই,
ব্যাপার একটা কিছু আছে। শোনো রমাপদ, সব বুঝতে গেলে সব কিছু জানতে হয়। ভৌতিক ক্রিয়াকাণ্ডের প্রকৃতি, কারণ, সমাধান এসব না জানলে আজীবন শুধু ভেবেই যাবে, বুঝবে না কিছুই। তাই বলছি, অত শত বোঝার চেষ্টা না করে যা হয়েছে আমায় গুছিয়ে বলো, শুনি। তাতে আর কিছুই যদি না হয়, ধরো আমি যদি কিছুই করতে না পারি, অন্তত তোমার মনের ভার তো খানিক লাঘব হবে। কালিদা বাংলাদেশ বর্ডারের কাছে অবস্থিত পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম থেকে ওনার জন্য বিশেষ করে আনানো মুগুর ছাপ এক্সপোর্ট কোয়ালিটি বিড়ির একটা ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, হ্যাঁ, তোমার রাতে ঘুম ভালো হচ্ছে না, বৌমা বলছিল। অন্যমনস্ক থাকো। তোমার যাই অভিজ্ঞতা হয়ে থাক না কেন, তুমি তার রেশ বয়ে বেড়াচ্ছ। এসব লক্ষণ কিন্তু ভালো নয় ভায়া। আজ রবিবার, হাতে সময় আছে, সব গুছিয়ে বলো। বেশ, তাহলে শুনুন দাদা। অফিসের কাছে শিলিগুড়ি গেলাম গেল শনিবারের আগের শনিবার রাতের বাসে। সে তো আপনি জানেন। সেই বাসেই আমার এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। ভূত দেখেছেন? হ্যাঁ, দেখেছি বই কি। আপনি নিজে স্বচক্ষে ভূত দেখেছেন? হ্যাঁ রে বাবা, নিজে চোখে দেখেছি, এবং একবার নয়, বেশ কয়েকবার। এমন জবাব যে পাবো কালিদা, তা কখনো ভাবতে পারিনি। এতদিন শুধু অমুকে বলেছে যে দেখেছে, বা তমুকে বলেছে যে অনেকেই দেখেছে, এই ধরনের কথা শুনে আসছি। কেউ নিজে দেখেছি এমনটা বলেনি। কিন্তু হরিসাধনবাবু বললেন বেশ অনায়াস ভঙ্গিতেই, এক মুখ হাসি নিয়ে। ঠাট্টা করছেন বলেও তো মনে হলো না। ডিলাক্স বাসের 2 সিটারের জানলার ধারে আমি বসে আছি, আর পাশে বসেছেন এই হরিসাধনবাবু। গোলগাল, ফর্সা, বেটেখাটো চেহারা, বয়স 55-র ওপাশে বলেই মনে হয়, অর্থাৎ আমার চেয়ে বয়সে বছর 20 এগিয়েই আছেন। মাথার কাঁচা পাকা চুল ব্যাগ ব্রাশ করে আঁচড়ানো, পরনে নস্যি রঙের খদ্দরের পাঞ্জাবি আর সাদা পাজামা, কাঁধে একটা কাপড়ের ঝোলা যেটা উনি নিজে কোলের উপর রেখেছেন, আর মাঝে মাঝে ছোট্ট স্টেনলেস স্টিলের কৌটো বার করে মুখে পান মশলা ঢালছেন। বেশ আলাপি লোক। নিজের সম্পর্কে বলেছিলেন, ভাইয়া, বিয়েটা কিছু করিনি। সাহেব বাজারের কাছে আমার একতলা বাড়ি, আয়ুর্বেদ চর্চা করি। তবে এখন বিশেষ কিছু রোগের উপশম নিয়েই আমার চর্চা। কথাটা বলে চোখ মুটকেছিলেন। আমি ভদ্রলোকের দিকে জিজ্ঞাসা দৃষ্টি দিতে বলেছিলেন, যেসব মনের ব্যারামের ওষুধ বিজ্ঞানের আলো খুঁজে পাইনি, আমি রহস্যের অন্ধকার থেকে সেগুলোই জোগাড় করি। সেই কথা থেকেই বিজ্ঞানের আলো কোথায় কোথায় পৌঁছয়নি, আর তার প্রসঙ্গ ধরেই এলো ভূত প্রসঙ্গ। এবং হরিবাবু বলে বসলেন ভূত তিনি দেখেছেন বেশ কয়েকবার। কৃষ্ণনগরের একটা ধাবায় ডিনার হল্ট দিয়েছিল বাসটা। আমি সঙ্গে আনা টিফিন খেলাম লুচি আলুর দম। হরিবাবু কিছু খেলেন না। কৃষ্ণনগর ছাড়িয়ে বাস তখন ভালো স্পিড তুলেছে। এতক্ষণ অন্যান্য যাত্রীদের কথাবার্তার আওয়াজ এখন অনেকটাই স্তিমিত হয়ে এসেছে। ট্রেন বা বাস বেশ জোরে খানিক চলার পর যাত্রীদের মধ্যে একটা ঝিম ধরা ভাব আসে, চুপচাপ বসে থাকতে ইচ্ছে করে। এখন সেই অবস্থা। হরিসাধনবাবু আমার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর গাঢ় গলায় বললেন, আপনি ভায়া ইয়ং ম্যান, দেখুন, বিজ্ঞানের ব্যাখ্যা তো অনেক কিছুরই পাবেন, কিন্তু যেটা পাবেন না সেই অশরীরী জগতের একটা অভিজ্ঞতা
নেবেন নাকি? সাহস আছে? সতর্ক হয়ে বললাম, কি করতে হবে? হরিবাবু মুচকি হাসলেন। বিশেষ কিছু নয়, আপনি এক কাজ করুন, আমার সাথে সাহেব বাজারে নেমে পড়ুন। চলুন আমার বাড়ি। আপনার অফিসের কাজ তো কাল বাদে সেই সোমবার। কিছু ঘন্টা স্পেয়ার করুন, অভিজ্ঞতা অর্জন করুন। তারপর সাহেব বাজার থেকে বাসে করে শিলিগুড়ি রওনা দেবেন খন। ভদ্রলোককে একটু বাজিয়ে দেখতে হবে। জিজ্ঞেস করলাম, কি প্রক্রিয়ায় আপনি অশরীরীদের? হরিবাবু বাধা দিলেন। সব কি এক্সপ্লেইন করা যায় ভাইয়া? সব কি ওই ইংরেজিতে যাকে বলে কাট অ্যান্ড ড্রাইড তা কি হয়? তবে আপনি চাইলে আমি এক্সপ্লেইনও করব, আর লাইভ ডেমনস্ট্রেশন তো থাকছেই। কিন্তু সেটা তো বাসে বসে হবে না, আমার বাসায় চলুন। আপনি তো জানেন খালিদা, আমি অ্যাডভেঞ্চার প্রিয় এবং যুক্তিবাদী। আমার মতো লোকের কাছে খুবই লোভনীয় প্রস্তাব, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। যদিও দিনকাল ভালো নয়, কত লোক কত রকম মতলব নিয়ে ঘুরছে। পথের আলাপে একজনের এই ধরনের প্রস্তাবে রাজি হওয়াটা কখনোই উচিত নয়, কিন্তু অ্যাডভেঞ্চার কি আর উচিত অনুচিতের ধার ধারে? রাজি হয়ে গেলাম। হরিসাধনবাবু সন্তুষ্ট গলায় ছড়া কাটলেন। ঝোঁকের দিকে ভীষণ ঝোঁক। আপনি ভায়া সাহসী লোক। রাত 2:30 নাগাদ আমরা নেমে পড়লাম সাহেব বাজারে। নিশুতি রাতের গঞ্জ এলাকা। একটা বন্ধ চায়ের দোকানের সামনে 3টে কুকুর জটলা করছে। একটা ল্যাম্পপোস্টের নিচে শুয়ে আছে একজন ভবঘুরে। হরিবাবুর তো ঝোলা ছাড়া আর কিছু নেই, আর আমার কাঁধে একটা রাকসাক। গলায় মাফলার ভালো করে জড়িয়ে ভদ্রলোক বললেন, চলুন ভায়া, এই মিনিট 15 হাঁটলেই আমার বাড়ি। এই সময় তো হাঁটা ছাড়া আর কোনো গতি নেই। আমি জ্যাকেটের চেন গলা অবধি টেনে দিয়ে বললাম, মালপত্র তো কিছু নেই বিশেষ, হাঁটতে অসুবিধা হবে না, চলুন। পথের দুই পাশে একতলা ও কিছু দোতলা বাড়ি, বেশিরভাগই বেশ পুরনো ধাঁচের। ঝাঁপবন্ধ দোকান, মাঝে মাঝে আবার ফাঁকা জমি। তারপর একটা ভাঙা শিব মন্দির ছাড়িয়ে বেশ বড় একটা পুকুর, আর পুকুরের পরেই বেশ বড় একটা জমিতে সামনের দিকে বাগান, আর একটু ভেতর দিকে বেশ ছড়ানো একতলা বাড়ি। রাতের অন্ধকারেও বুঝতে অসুবিধা হলো না যে বাগানে বেশ বড় বড় গাছ আছে কিছু, আম, নারকেল, সুপারি ইত্যাদি আর কি। বাগানটা বেশ সাজানো গোছানো। সামনের দিকে দালানওয়ালা বাড়ি। এই দালানেই আমরা দুটো সাবেকি কাঠের চেয়ারে বসলাম। একটা কম পাওয়ারের বাতি জ্বলছে, তাতে দালানে আলো ছায়ার ব্যাপারটা বেশ প্রকট। হরিবাবু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, এই বাগান আর এই বাড়ি ছেড়ে আমি অন্য কোথাও গিয়ে শান্তি পাই না ভায়া। ওই কিছু আয়ুর্বেদিক ওষুধের উপাদানের জন্য কলকাতায় যেতে হয় মাঝে মাঝে, কিন্তু ওই গিয়ে মনটা আনচান আনচান করে, ভাবি কখন নিজের জায়গায় ফিরবো। চারিদিক নিস্তব্ধ। বাগান থেকে একটানা ঝেঁঝির ডাক কেমন একটা ঘোর লাগিয়ে দেয় মনে। হরিসাধনবাবু আস্তে আস্তে বললেন, ভায়া, বিজ্ঞান আর কতটুকুই বা জানে? জানাটুকু বেশি করে বলে, আর অজানাগুলোকে নাড়াচাড়াও করে না। অজানা মানে অশরীরী? হরিবাবু মাথা নেড়ে বললেন, আরো অনেক কিছুই আছে ভায়া। এই যেমন আমরা প্রত্যেকেই নিজেকে ভালোবাসি, নিজেকে রক্ষা করার চেষ্টা করি। কি করি তো?
আমাদের প্রিয়জন কোনো বিপদে পড়লে আমরা নিজের কথা ভুলে বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়ি। তখন নিজের ক্ষতি, এমনকি মৃত্যুর কথাও আমাদের মাথায় আসে না। কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের মনে নিজের চেয়ে নিজের প্রিয়জন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কিন্তু কেন? ভালোবাসা। বিজ্ঞান দিতে পারে ভালোবাসার ব্যাখ্যা। আলো থাকলে অন্ধকারও থাকবে ভায়া, শরীর থাকলে অশরীরও থাকবে, কিন্তু সে এক অন্য ডাইমেনশন, ভিন্ন মাত্রা। এটা তো থিওরি বলছেন, কিন্তু সেটা তো প্রমাণ করতে হবে। আগে থিওরির অস্তিত্ব মানলে তবে না প্রমাণ করার চেষ্টা। মহাপুরুষদের ঈশ্বর দর্শন হয়েছে, গোটা বিশ্ব জুড়েই হয়েছে, কিন্তু কি করে হলো? রেডিওর মতো মনেরও ফ্রিকোয়েন্সি আছে ভায়া। সাধনায় মনকে ফাইন টিউন করলে ভগবান, ভূত সবই দেখা যায়। অনেকের মন আগে থেকেই তৈরি থাকে, আবার অনেকের মন হঠাৎ করেই এমন স্থিতির মধ্যে দিয়ে যায় যে সেই মাত্রাটা ধরে ফেলে ক্ষণিকের জন্য। আবার অনেকের মনকে তৈরি করতে হয় অনেক চেষ্টা জড়িত করে। চেয়ারের পেছনে মাথাটা হেলান দিয়ে আবার বললেন, সমস্ত ইন্দ্রিয় সজাগ, ভয়ে মস্তিষ্ক সতর্ক, এবং ষষ্ঠ ইন্দ্রিয় টান টান। মনের এই স্থিতি এলে যারা চারিদিকে ছড়িয়ে আছে সেই অশরীরীর বিদেহী আত্মাদের টের পাওয়া যায়, ওদের কথা বোঝা যায়। ওদেরও তো অনেক কিছু বলবার আছে, অনেক না বলা কথা নিয়ে তারা যে চলে যায়। আমার গায়ে কেমন যেন কাঁটা দিল। দুজনেই চুপ করে বসে রইলাম কিছুক্ষণ। হরিবাবু বেশ একটু অন্যমনস্ক হয়ে গেলেন যেন। খানিক বাদে বললাম, আপনি কিন্তু একটা অভিজ্ঞতা করাবেন বলেছিলেন। ভদ্রলোক স্থির দৃষ্টিতে আমাকে দেখলেন, তারপর গা ঝাড়া দিয়ে উঠে পড়ে বললেন, হ্যাঁ, আসুন ভায়া, ঘরের ভেতর আসুন। দালান লাগোয়া ঘরগুলো একটা না, পরপর। তারই একটায় ভদ্রলোক আমায় নিয়ে ঢুকলেন আর ঘরের আলো জ্বাললেন। ঘরে বিশেষ আসবাব নেই, একটা বড় খাট, একটা টেবিল, টেবিলের লাগোয়া কাঁচের পাল্লাওয়ালা আলমারি, আলমারির তাকে কিছু ওষুধের বড় বড় শিশি বয়াম দেখতে পেলাম। উল্টো দিকের দেওয়ালে একটা বড় কাঠের ফ্রেমে বাঁধানো আয়না। ঘরের জানলা দুটো বন্ধ, দু তিনটে চেয়ারও মোড়া রয়েছে এদিক ওদিক। ঘরের দেওয়ালে অনেকদিন রং পড়েনি, কিন্তু ঘরটা বেশ বড়ই। হরিবাবু বসলেন দরজার পাশে টেবিলের সামনে একটা চেয়ারে। আমি ঘরে ঢোকার দরজার দিকে মুখ করে বসলাম আরেকটি চেয়ারে, একটু ভেতর দিকে। আমার মধ্যে একটা চাপা উত্তেজনা। ভদ্রলোক কী অভিজ্ঞতা আমায় করাবেন আমি জানি না। মনের মধ্যে উঁকি দিচ্ছে একটা কথা, একজন অচেনা মানুষের কথায় বাস থেকে নেমে এতটা পথ চলে এলাম অচেনা জায়গায়। একেবারে ওনার বাড়িতে চলে আসাটা বেশ হঠকারিতা হলো। হরিসাধনবাবু গলা খাকারি দিয়ে বললেন,
ভায়ার মনে কি ডাউট আসছে? আমি হেসে বললাম, বারে, আপনি তো ডাউট ক্লিয়ার করবেন বলেছিলেন। উনি হেসে উঠে বললেন, বেশ বেশ বলেছেন ভায়া। জীবনের সবচেয়ে বড় ব্যারাম কি জানেন? মনের ব্যারাম। অনেক মনের ব্যারামই সারে না, আপনার বিজ্ঞান পারেনি এখন অব্দি। কিন্তু যারা মৃত্যুর চৌকাঠ পেরিয়েছে তারা সব জানে। একমাত্র তারাই বলে দিতে পারে সব উত্তর। কোথাও দূরে একটা কুকুর ডেকে উঠল। কদিন আগে পূর্ণিমা গেছে, আকাশে মেঘ আছে, তাই থেকে থেকে এই চাঁদের আলো ঢাকা পড়ে যাচ্ছে। খোলা দরজা দিয়ে দেখতে পাচ্ছি দালান পেরিয়ে বাগান যেন আরো অন্ধকার হয়ে গেল। হরিবাবু মুখে কিছুটা পান মশলা পুড়ে চিবোতে চিবোতে বললেন, আমি ওদের ডাকি, ওদের সাহায্য চাই, ওদের বলি আমায় মনের অসুখ সারাতে সাহায্য করো। ওষুধ বলো, উপাদান বলো। আমি আস্তে করে জানতে চাইলাম, পেয়েছেন তেমন ওষুধ? পেয়েছি বই কি ভায়া। হিস্টিরিয়া, মির্গি এসবের অব্যর্থ ওষুধ পেয়েছি। আমায় ওনার কাঁচের আলমারিটা দেখালেন ইশারায়। কিন্তু কিন্তু কি? মানসিক অবসাদ, ডিপ্রেশন, সে ওষুধ এখনো পাইনি। সেই চেষ্টা আজও করব, আপনাকে সঙ্গে নিয়ে, আপনাকে পাশে বসিয়ে। আপনি প্রস্তুত তো ভায়া? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। বাইরে বাগানে পেঁচা ডাকলো পরপর 3 বার। শেষ ডাকে রেশ মিলিয়ে যাওয়ার আগে শুনলাম হরিসাধন বাবুর গলা। মালতী, 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 মা আমার। হরিবাবু চেয়ারে বসা অবস্থায় চোখ বুজে চাপা গলায় ডেকে চলেছেন এক সুরে, মালতী, মালু, আয় মা, আয়, আয় বলছি। কাকে ডাকছেন ভদ্রলোক? মালতী কে? আমার আমার সারা গায়ে ঘাম দিচ্ছে, গা হাত পা শিরশির করছে। একটা খসখস আওয়াজ এগিয়ে আসছে বাগান থেকে। কেউ যেন হালকা পায়ে হেঁটে আসছে। খোলা দরজার দিকে মুখ করে বসে আছি। দালান পেরিয়ে বাগান, একটা অবয়ব এগিয়ে আসছে বাগানের দিক থেকে। এবার এবার স্পষ্ট হলো, দালানে উঠেছে। দালানের কম্পাউন্ডের আলো তো স্পষ্ট দেখলাম একটা একটা বাচ্চা মেয়ে, বছর 12 বয়স হবে। চুল খোলা, পরনে একটা ময়লা কাদামাখা ফ্রক, খালি পা। হরিবাবু এক সুরে ডেকেই চলেছেন। উনি দরজার এক পাশে বসে আছেন, তাই হয়তো তো বুঝতে পারেননি মালতী এসে গেছে। মেয়েটি এবার আস্তে আস্তে দালান পেরিয়ে দরজার চৌকাঠের বাইরে দাঁড়ালো। তারপর দরজা পেরিয়ে ঘরের ভিতর ঢুকেই দাঁড়িয়ে পড়ল। মেয়েটির মাথা থেকে পা অব্দি জলে ভেজা। ভেজা চুলগুলো লেপ্টে আছে মুখে, পিঠে। গোটা শরীরটা কেমন ফোলা ফোলা, গায়ের রং ফ্যাকাশে। আমার হৃৎপিণ্ড যেন কেউ বরফ ঠান্ডা হাতে চেপে ধরেছে। মনে এক ভয়ঙ্কর আতঙ্ক। কিন্তু শুধু কি তাই? না, মন খারাপ। আমার মন খুব
খারাপ। আমার মনের আনন্দ যেন কেউ শুষে নিয়েছে। হরিবাবু এবার ডাক থামিয়েছেন। তারপর আবেগ ভরা গলায় বললেন, বল মা, মা বল মারে, মন খারাপের ওষুধ বল। তুই তো জানবি মা, বল মা, একটিবার বল। মেয়ের দৃষ্টি আমার দিকে, অমন শীতল নিষ্প্রভ দৃষ্টি আমি আগে কখনো দেখিনি কালিদা। হরিবাবু এবার হাউ হাউ করে কেঁদে চেঁচিয়ে উঠলেন, বল মা, আমায় বলবি না তুই মা? মালতী এক অদ্ভুত অপার্থিব তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠল, আমি জানি না বাবা, আমার কিচ্ছু ভালো লাগে না বাবা। কেন কেন আমায় বারবার ডাকো, কেন? চেতনা হারাতে হারাতে শুধু এইটুকু কানে এলো, হরিবাবু আকুল হয়ে কাঁদতে কাঁদতে বলছেন, আমার একমাত্র মেয়ে ভায়া, আমার আর কিচ্ছু নেই। আমার জ্ঞান ফিরেছিল মালদা সদর হাসপাতালে। হাসপাতালের সিনিয়র ডাক্তার সোমেশ বর্মন বলেছিলেন, খুব জোর বেঁচে গেছেন মিস্টার চৌধুরী। অ্যাকিউট মেন্টাল শক, প্রেশার ড্রপ করে গেছিল মারাত্মক, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারত। কিন্তু এই ডাক্তারবাবুর মুখ থেকে খানিকটা জানলাম, তাতে মনের অন্ধকার কিছুটা দূর হলো। পুরোটা নয়, ডাক্তারবাবুর মামা বাড়ি ওই অঞ্চলে, তাই হরিবাবু সম্পর্কে জানতেন। হরিসাধন চক্রবর্তী ব্যাচেলার নন, ওনার বউ ছিল আর একটি মেয়ে, হ্যাঁ মালতী। বউয়ের মনের অসুখ ছিল, মানসিক অবসাদ। নিজের ওষুধ ছাড়াও অনেক ডাক্তার বদ্যি দেখিয়েও হরিসাধনবাবু কিছু করতে পারেননি। মালতীর যখন 11 বছর বয়স, তখন মালতীর মা পুকুরে ডুবে আত্মহত্যা করেন। মালতীর মধ্যেও মানসিক অবসাদের লক্ষণ ছিল। মাস 6 পর সে নিখোঁজ হয়। 3 দিন পর পুকুরে জাল ফেলে তার দেহ উদ্ধার করা হয়। গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না। হরিসাধনবাবুর কবিরাজি ওষুধ বেশ ভালোই চলত। হরি কবিরাজের বেশ সুনাম ছিল এলাকায়। কিন্তু মেয়ে মারা যাওয়ার পর ভদ্রলোক কেমন খ্যাপাটে হয়ে যান। থেকে থেকেই কোথাও উদাও হয়ে যেতেন, আবার ফিরেও আসতেন। কেউ ওষুধ চাইতে এলে ভাগিয়ে দিতেন। একদিন স্থানীয় বাসিন্দারা দেখে হরিবাবুর বাগানের একটি পাকুড় গাছের ডাল থেকে ঝুলছে ওনার দেহ। এসব প্রায় বছর 25 আগের কথা। এখন ওই বাড়ি ও বাগান পোড়ো হয়ে আছে। বাগান এখন জঙ্গল, বাড়িও ভগ্নপ্রায়। আমার চিৎকার শুনে স্থানীয় কিছু লোক ওই বাড়ির প্রায় ভেঙে পড়া একটা ঘরের মেঝেতে পড়ে থাকা আমার অচৈতন্য দেহ বাইরে নিয়ে আসে আর হাসপাতালে ভর্তি করে। ডক্টর বর্মন আমার মুখে হরিবাবুর বর্ণনা, বাসে আমাদের একসঙ্গে আসা, ওনার বাড়ি ঘরের বর্ণনা এসব শুনে কিছু বলেননি। শুধু আমার দিকে অদ্ভুতভাবে চেয়েছিলেন কিছুক্ষণ। এই অভিজ্ঞতার কথা আমি কাউকে বলিনি কালিদা, এই প্রথম আপনাকে বললাম। যে অভিজ্ঞতা আমার নিজের কাছেই অবিশ্বাস্য, তার কে বিশ্বাস করবে? হরিবাবু কেন আমায় মিথ্যে বললেন যে ওনার কেউ নেই, উনি বিয়ে থা করেননি? বাস সার্ভিসে খোঁজ নিয়ে জেনেছি আমার পাশের সিটের টিকিট বিক্রি হয়েছিল ঠিকই, কিন্তু প্যাসেঞ্জার আসেননি।
সিট নাকি ফাঁকা ছিল। তাহলে কে গেল আমার সঙ্গে? কার সাথে আমি অন্য জায়গায় নেমে পড়লাম জানি না। আর ওই মেয়েটা মালতী আমার স্বপ্নে আসে রোজ রাতে। দেখি আমি জলের তলায়, আর গভীর জলের ভেতর মেয়েটার দেহ ভাসছে। আস্তে আস্তে দেহটা আমার দিকে ঘুরছে। দেখি দেখি মৃত, কিন্তু চোখ খোলা, আর আমার দিকেই চেয়ে আছে। আর মাথার চুল আলো তালো হয়ে অনেকগুলো সাপের মতো জলে ভাসছে। মেয়েটার মুখে লেপ্টে যাচ্ছে। আর শুনতে পাই মেয়েটার গলা বলছে, একবার এসো, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আরও কী সব বলে আমি ঠিক বুঝতে পারি না, কিন্তু সারাদিন ধরে আমার মাথার মধ্যে এইসব কথাই চলে। অফিসে কাজকর্মে মন দিতে পারছি না, একাগ্রভাবে কিছু ভাবতেও পারছি না কালিদা। ঠিক আছে রমাপদ, তুমি এবার একটু জিরো। এসব বলতেও তো যথেষ্ট স্ট্রেন পড়ে। ঘেমে গেছো দেখছি। বৌমা, ওকে একটু জল দাও। রমাপদ খেয়াল করেনি মধুমিতা কখন এসে ঘরের এক কোণায় বসে ওর সব কথা শুনেছে। এবার উঠে জল নিয়ে এলো। কাজটা কিন্তু তুমি ঠিক করোনি রমাপদ। জানা নেই শোনা নেই ফস করে এরকম একজনের সঙ্গে বাস থেকে নেমে পড়ে রাত বিরেতে অচেনা জায়গায় চলে যাওয়া, এটা কিন্তু অত্যন্ত হঠকারিতার কাজ হয়েছে। আসলে অ্যাডভেঞ্চার না না না, ওটা কোনো কথা নয়। অ্যাডভেঞ্চার যারা করে তারা অনেক কিছু হিসেব করে নিয়ে তারপর এগোয়। ক্যালকুলেটিভ রিস্ক নেয়। অ্যাডভেঞ্চার করা মানে ভাবনা চিন্তা না করে বিপদের পেছনে ধাওয়া করা নয়। তোমার স্ত্রী আছে, বাচ্চা আছে, এরকম কাজ আর করো না কেমন? কপাল জোরে বেঁচে গেছো। অতৃপ্ত আত্মা এইভাবেই মানুষকে টেনে এনে তারপর মেরে ফেলে। কিন্তু কালিদা, লোকটা অশরীরী হয় কি করে? লোকটা আমার পাশেই বসেছিল বাসে। উনি যখন পান মশলা খেয়েছেন আমি গন্ধ পেয়েছি, আমি ফিল করেছি। কালিদা এবার মুচকি হেসে একটা এক্সপোর্ট কোয়ালিটির বিড়ি ধরালেন ওনার মিষ্টি বাজনা বাজা বিলিতি লাইটারটা দিয়ে। তারপর বললেন, আচ্ছা, তোমার এই হরিসাধন চক্রবর্তী বাবু, তুমি ছাড়া আর কারোর সাথে কথা বলেছেন তোমার সামনে? বাসে হোক বা বাস থেকে নেমে হেঁটে ওনার বাড়ি যাওয়ার পথে অন্য কারোর সঙ্গে একটা কথাও বলেছেন কি? না, তা বলেননি। বলবেনও না। উনি তোমায় টার্গেট করেছিলেন। একমাত্র তুমি ওনার সাথে কথা বলেছ, ওনাকে দেখেছ। কি বুঝলে? আমি ভূত দেখলাম, এতটা রিয়েল? এর চেয়েও রিয়েল হয়। শোনোনি, ভূতে ঘাড় মটকেছে। তা সেটা রিয়েল ভূতের রিয়েল হাত, রিয়েল কাঁধ ধরেই তো মোচড় দেয় নাকি? দেখলে, শুনলে, জানলে কিছু একটা ব্যাপার। কিন্তু কেন? হরিসাধন বাবুর উদ্দেশ্য কি? ওনার আত্মা এতটা ডেসপারেট হয়ে কিছু একটা জানাতে চাইছে কেন? কি জানাতে চাইছে? হোয়াট? কি জীবন কালিদা! স্কুল জীবন গেল ওই হোয়াট করে অঙ্কের উত্তর খুঁজতে। ফুটো চৌবাচ্চা দিয়ে জল বেরিয়েই যায়। পাগল বাঁদর খালি তেল মাখা বাঁশ বেয়ে ওঠে আর পিছলয়। আর সংসার জীবন যাচ্ছে হোয়াট করে ভূতের কাণ্ডের মানে খুঁজতে। হ্যাঁ, সংসার জীবনটাও ওরকম তেল মাখা বাঁশ বেয়ে বাঁদরের ওপরে ওঠার চেষ্টা বলতে পারো। তবে আমরা পাগল বাঁদর কিনা জানি না। যা হোক, এবার একটু সিরিয়াস কথা বলি। রমাপদ, তোমার এই অভিজ্ঞতার কথা তুমি কিন্তু ফিরে এসেই আমায় বলতে পারতে। এসব ক্ষেত্রে বিলম্ব করাটা ঠিক নয়।
শোনো, তোমার সঙ্গে করে আমায় একবার সেই বাড়িতে যেতে হবে, রাত কাটাতে হবে। আমার বিশ্বাস হরিসাধন বাবুর আত্মা কিছু বলতে চায়, তা না হলে সে তোমাকে পাকড়াও করতো না। দাদা, ওই অশরীর আত্মা কি ওর সঙ্গে এই বাড়িতেও এসেছে নাকি? হ্যাঁ, হতেই পারে। অতৃপ্ত অশান্ত আত্মার সাথে মোলাকাত হলে তার একটা রেশ থেকে যায়। যতক্ষণ না শান্তি সস্তায়ন করা হচ্ছে, কুপিত আত্মাকে শান্ত করা হচ্ছে, ততক্ষণ সে তোমায় তিষ্ঠতে দেবে না। আচ্ছা লোক বটে তুমি, অফিসের কাজে গিয়ে ভূত ধরে নিয়ে এলে। হ্যাঁ, শখ করে নিয়ে এসেছি। শপিং মলে ডিসকাউন্ট দিচ্ছিল তো, লিমিটেড পিরিয়ড অফার। কে বলেছিল তোমায় অচেনা লোকের সাথে লাফাতে লাফাতে ভূত দেখতে যেতে? আচ্ছা আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, এখন ঝগড়া করে কোনো লাভ নেই। তোমরা দুজনেই মনে রেখো, আজ থেকে, এখন থেকে শুরু করে যতদিন আমরা দুজনে ওই জায়গা থেকে ফিরে না আসছি, সব চুকিয়ে বুকিয়ে তোমরা স্বামী স্ত্রী আলাদা আলাদা শোবে এবং সব রকম ওই অন্তরঙ্গতা থেকে বিরত থাকবে। আর রমাপদ, তুমি রনির ধারে কাছেও যাবে না, তাকে স্পর্শ করবে না। আমার ভিতরে কি হরিবাবুর? ওই যে বললাম, অতৃপ্ত আত্মার খুব কাছাকাছি ছিলে তো, ভেতরে একটা রেশ থেকেই যায়। অতৃপ্ত আত্মা হলো একটা দৃষ্টিহীন বোধহীন শক্তি। এক্ষেত্রে সেটা শুভ না অশুভ তা আমি জানি না। অনেক সময় না চাইলেও সংসারের অনেক অমঙ্গল করে ফেলে এই সব অশরীরী সত্তারা। তাই কিছুদিন একটু সাবধানে থাকো। যাও বৌমা, তুমি তোমার কাজে যাও, আর রমাপদ, তুমি অফিসে 2 দিন ছুটি আর বাসের 2টো টিকিটের ব্যবস্থা করো। বাসের টিকিট অ্যাপে কেটে নিচ্ছি, আর ছুটি তো প্রায় নেই না। 2 দিনের লিভ পেয়ে যাব। তাহলে বৃহস্পতি শুক্র নিচ্ছি কালিদা, শনি রবি জুড়ে টানা হয়ে যাবে। আগামী শনি মাসের 2য় শনিবারও পড়ছে। বেশ বেশ, তাহলে আমরা বৃহস্পতিবারই রওনা দেব রাতের বাসে। রাত বিরেতে আর একবার সেই বাড়ি খুঁজে বের করতে পারবে আশা করি, কারণ হরিসাধন বাবু আবার তোমার পাশের সিটে বসবেন এটা ধরে নেওয়াটা উচিত নয়। হ্যাঁ, তা পারবো। ওই সাহেব বাজার বলে একটা জায়গায় নামতে হবে, তারপর হন্টন। কিন্তু কালিদা, আমার ভেতরের অস্থিরতাটার কিছুটা ব্যবস্থা করা যায়? মনটা যেন কেমন হয়ে আছে। আপনি তো নানান রকম টেকনিক জানেন। আরো 3 দিন অফিস যেতে হবে, কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছি না। ওখানের কাজ না মিটলে পুরোটা হবে না, তবে তোমায় খানিক স্বস্তি দেওয়ার চেষ্টা করব। তুমি ভালো করে স্নান করে এসো, তারপর আমরা ব্রেকফাস্ট করব। তারপর তোমায় আমার ধ্যানের ঘরে নিয়ে গিয়ে একটু মেরামত করতে হবে। মেরামত মানে ওই যে পিটিয়ে ভূতনামায় ওই রকম কিছু নাকি? কালিদা হাসতে হাসতে বিড়ির অবশিষ্ট অ্যাস্ট্রেতে ফেলে বললেন, না 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 না, ওসব নয়, ওসব নয়। আমি তো আর ওঝা নই ভায়া। যদিও ওঝাদের এইসব চিৎকার করা, ঝাঁটা পেটা করা, এর পেছনেও হালকা একটা বিজ্ঞান আছে বটে। রমাপদ অবাক হয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে কালিদা বললেন, ইংরেজিতে শামান, বাংলায় ওঝা। এরা হলো আদি কবিরাজ। অ্যালোপ্যাথি যখন ছিল না, তখন কিন্তু এই ওঝারাই বিভিন্ন গাছের পাতা, ফল, শিকড় বাকড়ের খোঁজ রাখত। কোন ব্যারামে কি প্রয়োগ করলে ব্যারাম সারবে তারা সব জানত। নানান ব্যারামের ওষুধও তৈরি করত। কখনো ভেবে দেখেছ প্রাচীনকালে মানুষের রোগ বালাই হলে কিভাবে সেরে উঠত? ওঝারা ওরকম ছোটখাটো মনের ব্যারামও ঠিক করতে পারত। ভূতে ধরা ব্যক্তিকে ঝাঁটা দিয়ে, লাঠি দিয়ে মারধর, জুতোর শুকতলা শোঁকানো, তাকে গালাগালি করা, তার সামনে চিৎকার করে কথা বলা, এগুলো হলো শক থেরাপি দেওয়া, মনের অবচেতনকে ধাক্কা দেওয়া। অনেক সময় এতেই কাজ হতো।
যেখানে কোনো ব্যক্তির ভূতের সাথে মোলাকাত আদৌ হয়নি, কিন্তু সে ব্যক্তি ভূত ভেবে মারাত্মক ভয় পেয়েছে, তাদের ক্ষেত্রে অন্তত কাজ হতো। ভয় তাকে একটা ঘোরের মধ্যে নিয়ে গেছে, তখন তাকে আরো বেশি ভয় দেখানো প্রয়োজন, ফিয়ার সাইকোসিস। একটা শক দিয়ে সেই ঘোর থেকে বের করে আনা। অবশ্য এগুলো সবই ওই রুডিমেন্টারি বেসিক লেভেল। এখন এসব ঠিক করার অনেক উন্নত পদ্ধতি এসেছে চিকিৎসা শাস্ত্রে, তবে আমার তো সব নয়। আমি শর্টকাটে তোমার মনটা একটু মেরামত করে দেব, এই আর কি। স্নান ও ব্রেকফাস্ট সেরে পাজামা ও টি শার্ট পরিহিত রমাপদ গায়ে একটা শল জড়িয়ে কালীচরণের ধ্যানের ঘরের দরজায় টোকা দিল। বাড়ির পেছন দিকে বাগানের দিকে একটা ছোট্ট ঘর হলো কালিদার ধ্যান ও যোগ ক্রিয়া, প্রয়োজনে যজ্ঞ পুজো ইত্যাদি করার ঘর। ঘরে একটা ছোট টেবিল, তার উপর জলের জগ ও গ্লাস ছাড়া আর কিছু নেই। না কোনো ছবি, না কোনো মূর্তি, না আর কোনো আসবাব। মেঝের অনেকটা জুড়ে বেশ দামি একটা শতরঞ্চি বিছানো আছে। গেরুয়া রঙের শতরঞ্চির ওপর সাদা রঙের কারুকাজ করা, কাশ্মীরের জিনিস। এই ঘরে কারুর ঢোকার হুকুম নেই, একমাত্র মধুমিতা ছাড়া। মধুমিতা মাঝে মাঝে এসে ঘরটা পরিষ্কার করে দেয়। রমাপদ প্রথম ঢুকবে এই ঘরে। পাজামা পাঞ্জাবি পরিহিত কালীচরণ শতরঞ্চির ওপর একদিকে বসে আছেন পদ্মাসনে, মাথা নিচু করে কি যেন ভাবছেন, কপালে ভ্রুকুটি। কালিদা, আমি রেডি। হুম 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 এসো, বসো, আমার মুখোমুখি এসে বসো। পদ্মাসনে না পারলে এমনি বাবু হয়েই বসো। আর অত হাতটা দুলিও না, কুস্তি তো আর করবে না। এই ঘরটা তো প্রায় ফাঁকা কালিদা। সাধন কক্ষ ফাঁকাই রাখতে হয় ভায়া, মনকে সব কিছু থেকে বিযুক্ত করে তারপর সাধনায় যুক্ত করতে হয়। এবারে মন দিয়ে শোনো, তুমি রমাপদ চৌধুরী, তোমার বেশ কিছু আইডেন্টিটি আছে। তুমি রনির বাবাও বটে, মধুমিতার স্বামীও বটে, একটা প্রাইভেট ব্যাংকের মার্কেটিং ম্যানেজারও বটে, আবার আমার স্নেহের পাত্রও বটে। এরকম অনেকগুলো পরিচয় নিয়ে আমরা জীবনে চলি, কিন্তু আমাদের বা এক্ষেত্রে তোমার মূল আইডেন্টিটি কি? তুমি কে? এসব ছাড়াও আমার যে কোনো পরিচয় আছে সেটাই তো। আছে আছে, আরে এসব তো বাইরের খোলস। এসব বাদ দিলে কি থাকে? থাকে শরীর, থাকে মন, তাই তো? হ্যাঁ, আর সেটা বাদ দিলে তারপরেও কিছু থাকে। থাকে, আসলটা পড়ে থাকে। তোমার চেতনা, তোমার সত্তা, তোমার কনসাসনেস। ধ্যান মার্গ, প্রেত মার্গের সব কারবার ওই শুদ্ধ চেতনাকে নিয়ে। তোমার মন তোমার চেতনাকে লেপ্টে জড়িয়ে ধরে ময়াল সাপের মতো, নানান মায়া দিয়ে ঢেকে দেয়। তুমি 1 মিনিটের জন্যেও যদি চেতনাকে মন থেকে আলাদা করতে পারো, তাহলে ওই 1 মিনিটে তুমি 1 বছরের আনন্দ পাবে, মানসিক শক্তি পাবে। অশরীরী শক্তি তোমার মনের দখল নিয়ে তোমার চেতনায় ঘাঁটি গাড়ে একটু একটু করে। চেতনা মন থেকে আলাদা হলে সেই অশরীরী শক্তির জোরও কমে যায়। কিন্তু চেতনাকে আলাদা করব কিভাবে? মনের ক্রিয়াকে থামাতে হবে। মনের কাজই হলো তোমার অতীত ভবিষ্যতের মধ্যে দুলে দুলে চলে যাওয়া। এই তুমি 5 বছর আগের কোনো ঘটনার কথা ভাবছ, পর মুহূর্তেই আবার আগামী মাসে কোনো একটা কিছু কেমন হবে সেটা কল্পনা করছো। শুধু স্মৃতি
আর কল্পনা, এই চক্রকে থামাতে হবে, মনকে বর্তমানে ধরে রাখতে হবে। এবার শির দাঁড়া টান টান করে বসো, হাতের পাতা দুটো 2 হাঁটুর ওপর রাখো, তালু থাকবে খোলা ওপর দিকে, চোখ বন্ধ করো। এবার প্রতিটি প্রশ্বাসের সঙ্গে মনে মনে বলো ওম, আর ছাড়ার সময় প্রতি নিঃশ্বাসের সাথে বলো শান্তি। তোমার সব মনোযোগ থাকবে তোমার 2 ভ্রুর মধ্যে অবস্থিত কেন্দ্রে। তুমি এই শরীর নও, তুমি এই মনও নও। ও শান্তি, ও শান্তি, ও শান্তি, শান্তি। 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 রমাপদ, রমাপদ, এবার চোখ খোলো। কালিদা, বেশ অদ্ভুত লাগলো। ভেতরে একটা অদ্ভুত শান্তি, একটা কেমন যেন আনন্দের ভাব। সেই ছোটবেলায় স্কুলের ছুটির ঘন্টা বাজলে বা পরীক্ষা হয়ে গেলে যেমন আনন্দ হতো, তেমন একটা ফিলিং হচ্ছে। মানে কিভাবে বোঝাবো আপনাকে আমি? বোঝাতে হবে না, ও অনুভূতি ঠিক ঠিকভাবে বোঝানো যায় না ভায়া। এই ক্রিয়া রোজ সকালে আর রাতে করবে, এতে পুরো না হলেও অনেকটাই উপকার পাবে। শান্তিতে ঘুমোতে পারবে। সারা জীবন এই ক্রিয়া করে যেতে পারলে তোমার একটা হিল্লে হয়ে গেলেও যেতে পারে, কিন্তু পারবে না। কিছুদিন পরেই মনে হবে বিজ্ঞান এ বিষয়ে কি বলে, এসব কি সত্যি নাকি বুজরুকি? যা কি যে বলেন কালিদা, আপনাকে কি আজ প্রথম দেখছি? রনিকে তো আপনিই বাঁচিয়েছেন। তাছাড়া আরও কত ভৌতিক রহস্যের আপনি সমাধান করেছেন, সেসবে তো আমিও আপনার সঙ্গেই ছিলাম। কালিদা হাসি মুখে নিজের পাকা গোঁফে হাত বুলোতে বুলোতে বললেন, তবুও মনে একটা সন্দেহের কাঁটা থাকবেই। দোষ তোমার নয়। প্রাচীনকালে মানুষ জ্ঞান লাভ করত, আর এখন মানুষ শিক্ষা লাভ করে। জ্ঞান লাভ আর শিক্ষা লাভের মধ্যে পার্থক্য আছে। মানুষ তার সীমিত বুদ্ধির পরিসরে যতটুকু যুক্তি ধরে, সে যুক্তিতে তার কাছে যা গ্রহণযোগ্য মনে হয় সেটুকুই সে শেখে, তার পরের প্রজন্মকে শেখায়। সেটাকেই সে বলে শিক্ষা। মানুষের এই সীমিত জানার চক্করে অসীম অজানা রয়ে যায়। যা হোক, এবার তুমি খানিক মন দিয়ে কাজকর্ম করতে পারবে আশা করি। শুধু মনে রেখো, স্ত্রী পুত্র এদের থেকে খানিক দূরত্ব বজায় রাখবে। এটা তাদের ভালোর জন্যই। এমনিতে রমাপদ বাইক চালিয়ে ব্যাংকে যায়, কিন্তু কালিদা বারণ করেছেন কদিন বাইক চালাতে। তাই অফিস যাচ্ছে অ্যাপ ক্যাবে আর ফিরছে মেট্রো। বাচ্চার কাছে যেতে না পারাটা রমাপদকে কষ্ট দিচ্ছে,
থেকে থেকেই মনে হচ্ছে তার যেন একটা খুব ছোঁয়াচে ব্যারাম হয়েছে। আক্ষেপ করে ভাবছে হরিবাবুর সাথে না গেলে তার ওই সব অভিজ্ঞতাও হতো না, আর তাকে এইসব নিয়মও মানতে হতো না। সমস্যা হলো রনির থেকে দূরে থাকার কষ্ট যেমন সে পাচ্ছে, আবার হরিবাবুর বাড়িতে সে যা চাক্ষুষ দেখল সেটা ভেবে শিহরিতও হচ্ছে। ওইভাবে অশরীরীদের দেখা কারুর অভিজ্ঞতায় কি হয়েছে? যে যা বলে সবই তো গল্প। বাংলা সাহিত্যে ভূত নিয়ে গালগপ্প তো কম হয়নি, কিন্তু সেসব কল্পনা। রমাপদ যা দেখল, যা শুনল, সেটা আর কারুর ভাগ্যে ঘটেছে কখনো? গাড়িতে করে অফিস যেতে যেতে নিজের অজান্তেই রমাপদর মুখে একটা হাসির আভাস এলো। সে অন্যমনস্কভাবে ব্যস্ত মানিকতলা দেখতে দেখতে ভাবছিল, সবাই আসল ভূতের আসল গল্প খুঁজছে, অথচ সত্যিকারের ভূত দেখার অভিজ্ঞতা বলতে যাও পাবে গুল মারছে। ভাবটা যেন ভূত মশাই মিথ্যে, কিন্তু ভূতের কথা বলে একটু ভয় দেখান দেখি। মুরত থাকলে আমার মতো চাক্ষুষ কর, তবেই বুঝবো এলেম আছে। কালিদা যাই বলো, অ্যাডভেঞ্চার একটা হলো বটে। রমাপদর মতো সংসারে কিন্তু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের নিয়ে এই এক সমস্যা। সংসারের ঘেরাটোপেও থাকা যায়, আবার অ্যাডভেঞ্চার হাতছানি দিলে আগু পিছু কিচ্ছু না ভেবে ঝাঁপিয়ে পড়াও চাই। যাই হোক, 3টে দিন মোটামুটি সাবধানে পার করে বৃহস্পতিবার চলে এলো। বাস ছাড়বে ধর্মতলা থেকে। যেহেতু এবার আর শিলিগুড়ি যাবার প্রয়োজন নেই, তাই রমাপদ টিকিট কেটেছে মালদা অবধি। যদিও তাদের অনেক আগেই নামতে হবে। এসি ডিলাক্স বাসের আরামদায়ক চেয়ারে বসেছে পাশাপাশি দুজন, আর 10 মিনিট বাদেই বাস ছাড়বে। দুজনেই বাড়ি থেকে হালকা জলখাবার খেয়ে বেরিয়েছে। রাতে আর কিছু খাবার প্ল্যান নেই। মধুমিতা একরকম জোর করেই সঙ্গে চিকেন স্যান্ডউইচ আর শুকনো মিষ্টি প্যাক করে দিয়েছে, আর বড় এক ফ্লাস্ক কফি। কাজেই রাত বিরেতে খিদে পেলে চিন্তা নেই। কৃষ্ণনগরের পর আর কোনো হল্ট দেবে না কালিদা? ধূমপান যারা করে তাদের এগুলো জানলে একটু সুবিধেই হয়। আমাদের এই নৈশ অভিযান ছাড়া আর তো কোনো বিকল্প নেই, তাই না? না ভায়া, সমস্যার মুখোমুখি দাঁড়াতে না পারলে তাকে চেনাও যায় না, তার সমাধানও করা যায় না। তুমি কতদিন আর দুঃস্বপ্ন দেখে জেগে উঠবে, অন্যমনস্ক থাকবে? এরপর শরীরের ওজন কমবে, মানসিক সমস্যাও দেখা দেবে। বাস ছাড়লো, রাইট অন টাইম। আমরা 11:30 নাগাদ পৌঁছে যাব। আচ্ছা কালিদা, হরিসাধনবাবু কি আমার মতো আরও অনেককেই ওনার বাড়ি নিয়ে গেছেন? শোনো রমাপদ, মানুষ যখন চরম অতৃপ্তি বা শোক বা রাগ নিয়ে মারা যায়, তখন সেই ইহলোকের অতৃপ্তির তীব্রতা তার আত্মাকে আটকে রাখে এখানে। সেই অশরীরী তখন জীবন্ত মানুষকে দেখা করতে চায়, তার সাথে কথা বলতে চায়। এইসব ইংরেজিতে ঘোস্ট সাইটিং বা বাংলায় ভূত দেখা, মূলত এটাই। মনের ওপর খুব এফেক্ট করে, এটা বলতে পারি। ব্যাংকে এখন ক্যাশে বসতে হচ্ছে, তো কাজে কনসেন্ট্রেশন খুব জরুরি। হিসেব গরমিল হলে চাকরি নিয়ে টানাটানি হবে। এই বাজারে বুঝতেই পারছেন। তাহলে চাকরি বাঁচাতে ভূতের মোকাবিলা করতে যাচ্ছ বলো? বাস রানাঘাটে 10 মিনিট থেমেছিল, আর কৃষ্ণনগরে আধ ঘন্টার হল্ট। কৃষ্ণনগরে ওরা ফ্লাস্কে গরম কফি খেয়েছিল 1 কাপ করে। বাস এখন ছুটছে ডালখোলা বকখালি রোড ধরে। কালিদা বসে আছেন জানলার ধারে। ওনার পরনে সাদা পাজামা, পাঞ্জাবি, গায়ে একটা পাতলা তুষের হাফ জ্যাকেট, গলায়
সাদা মাফলার। জানলা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকে কালিদার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। কালিদার কোনো ভ্রুক্ষেপ নেই, উনি চোখ বুজে বসে আছেন। ঘুমোচ্ছেন নাকি কালিদা? আমি খুচরো ঘুমে বিশ্বাসী নই। এখন তো ওটাই চলছে। একটা গাল ভরা ইংরাজি নাম আছে জানো তো, পাওয়ার ন্যাপ। জানবো না আবার। হেয়ার এন্ডিংয়ের আগে ব্যাংকে অডিট চলে যখন, তখন তো প্রায় সারাদিন থাকতে হয়। তখন আমাদেরও বলে ওই 15-20 মিনিটের পাওয়ার ন্যাপ নিয়ে নিতে। তাতে লাভ হয় কিছু? ওই কানা মামা গোছের ব্যাপার আর কি। টেবিলে ঘাড় গুজে কাজ করার ফাঁকে অন্য ঘরে গিয়ে শুয়ে থাকা, ওসব কায়দা বুঝলেন না। আমাদের কথা ম্যানেজমেন্ট কত ভাবে সেটাই দেখায় আর কি। আচ্ছা কালিদা, আমাদের প্ল্যানটা কি? ওখানে পৌঁছে কি করব আমরা? এসব ব্যাপারে প্ল্যান করে এগোনো মুশকিল। আমায় নিজেকে দেখতে হবে সব। এখনো অবধি যা জানি সবটাই তোমার কথা। তবে এটুকু আমি নিশ্চিত, হরিসাধন বাবুর আপনা কিছু বলতে চান। ওনার কোনো কাজ বা উদ্দেশ্য অসম্পূর্ণ আছে, সেটা উনি সম্পূর্ণ করতে চান। তা উনি সম্পূর্ণ করুন না, আমি তার বাধা দিইনি। শরীর খোয়ালে সব কাজ তো চাইলেই করা যায় না ভায়া। কর্মের সঙ্গে দেহ যে অঙ্গাঙ্গিভাবে জড়িত মাই ডিয়ার চ্যাপ। শুধু মনে রেখো, যা দেখবে বা শুনবে তাতে ভয় পেলে চলবে না। বেশিরভাগ ক্ষেত্রেই ভূত কাউকে মারে না, মানুষকে মারে তার ভয়। নার্ভ যদি শক্ত রাখতে পারো তাহলে তোমার কোনো ক্ষতি হবে না, অন্তত এ যাত্রায় না। কালীচরণ বাণুজ্যে ও রমাপদ চৌধুরী যে জায়গাটায় নামল সেটা বাদশাহী রোড ও পঞ্চবটি রোডের ক্রসিং। রাত তখন 11:15। বাস চলে গেল বাদশাহী রোড ধরে মালদার দিকে। ওরা বাঁ দিকের একটা রাস্তা ধরে ঢুকল সাহেব বাজার অঞ্চলে। চারিদিক তখন নিঝুম। এই শীতের মধ্যরাতে কেই বা জেগে বসে থাকবে। রমাপদর পরনে ফুল হাতা শার্ট, প্যান্ট, হাফ সোয়েটার ও পায়ে স্পোর্টস জুতো। কলকাতার ঠান্ডায় যথেষ্ট হলেও এই গঞ্জ এলাকার ঠান্ডায় ওটা যথেষ্ট নয়, সেটা রমাপদ হাঁটতে হাঁটতেই বুঝতে পারল। কালিদা হাঁটেন খুব তাড়াতাড়ি, মাঝে মাঝেই রমাপদ পিছিয়ে পড়ছে। তখন কালিদা থমকে দাঁড়াচ্ছেন। কে যে কাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে বোঝা দায়। রাস্তায় বিদ্যুতের আলো হলদেটে আভা ছড়িয়ে চলেছে। 2-3টে কুকুর একধারে শুয়েছিল। ওদের দেখে ডেকে উঠল। এই কামড়াবে না তো কালিদা? ভূতের অতিথি হয়েও যখন দিব্যি বেঁচে পড়তে আছো, তখন কুকুরে ভয় কিসের? আর কত দূর হে? এই তো এসে গেছি প্রায়। ওই তো ভাঙা শিব মন্দির, ওর পরে একটা পুকুর আছে, তারপরেই। শিব মন্দিরের পেছন দিকে ভাঙন ধরলেও সামনের দিকটা অক্ষতই আছে। পেছন দিকে আগাছার জঙ্গল। মন্দির পেরোতেই বড় পুকুরটা পড়ল। ওরা এখন হরিসাধন বাবুর বাড়িটা দেখতে পাচ্ছে। সামনের বাগান পেরিয়ে বেশ ছড়ানো একতলা বাড়ি, এবং বাড়ির সামনের দিকের ঘরে ইলেকট্রিকের আলো জ্বলছে। যে বাড়িতে কেউ থাকে না সে বাড়িতে আলো জ্বলে কি করে? কালিদা, ওই ঘরটাতে বসেছিলাম। আগের বার যখন বসেছ, এবারও তাই বসবো। চলো। বাগান পেরিয়ে ওরা দাওয়ায় উঠল। ঘর থেকে কম পাওয়ারের আলোর খানিকটা বাইরের দাওয়ায় পড়েছে। ওরা দালান পেরিয়ে ঘরে ঢুকল। সেই ঘর, বিশেষ আসবাব নেই, একটা বড় খাট আর টেবিল।
টেবিল লাগোয়া কাঁচের পাল্লাওয়ালা আলমারি, আলমারির তাকে কিছু ওষুধের বড় বড় শিশি, বয়াম। উল্টো দিকের দেওয়ালে একটা বড় কাঠের ফ্রেমে বাঁধানো আয়না। রমাপদ প্রথমবার যেমন দেখেছিল তেমনই রয়েছে। মনে হয় যেন কেউ এখানে বাস করে। আলমারি ও ওষুধের বয়ামে কোনো ধুলো পড়েনি। রমাপদ ও কালীচরণ দুজনেই জানে যা দেখছে তা সত্যি নয়, কিন্তু ইলেকট্রিকের আলোয় স্বচক্ষে এসব দেখে তাকে মিথ্যে ভাবাও তো মুশকিল। রাত 1:45। ওরা দুজনে চুপচাপ বসে আছে ঘরে। কালিদা একটা কাঠের হাতওয়ালা সাবেকি আমলের চেয়ারে, আর রমাপদ একটা মোড়ায়। বাগান থেকে একটানা ঝিঝির ডাক ভেসে আসছে, এছাড়া আর কোনো আওয়াজ নেই। না, আর একটা আওয়াজ যোগ হয়েছে, এবং সেটা আসছে ঘরের মধ্যে থেকে। রমাপদ সভয়ে মোড়া ছেড়ে ছিটকে পেছন দিকের দেওয়ালে সিটিয়ে দাঁড়িয়েছে। তার বিস্ফারিত দৃষ্টি কাঁচের আলমারিটার নিচের দিকে। কালিদা এক দৃষ্টিতে তাকিয়ে আছেন উল্টো দিকের দেওয়ালে টাঙানো আয়নাটার দিকে। রমাপদ ভয়ের যথেষ্ট কারণ আছে, কারণ কাঁচের আলমারির নিচ থেকে বেরিয়েছে প্রায় 3 ফুট লম্বা একটা কালো রঙের সাপ। সেটা ঘরের প্রায় মাঝখানের মেঝেতে এসেছে। এবার সে কুণ্ডলি পাকালো। রমাপদ চট করে একবার কালিদার দিকে চাইতে অবাক হয়ে দেখল কালিদা তার দিকে চেয়ে ডান হাত অভয় দেওয়ার মতো তুলে আছেন। তারপর আবার আয়নার দিকে তাকালেন। রমাপদ একটুখানি ঘাড় বেঁকিয়ে আয়নায় দেখল, কি আশ্চর্য, সাপটা প্রায় আয়নার সামনের মেঝেতেই কুণ্ডলি পাকিয়ে রয়েছে, অথচ আয়নায় সেটাকে দেখা যাচ্ছে না। সাপটা কি বিষাক্ত? মাঝে মাঝে লিগলিকে চেরা জিভ বেরিয়ে আসছে সাপটার। দেখে রমাপদর গা গুলিয়ে উঠল। এবার সাপটা কুণ্ডলি খুলে সোজা ঘরের বাইরে বেরিয়ে দালান বেয়ে বাগানের দিকে চলে গেল। একটা শোকার্ত কণ্ঠস্বর শোনা গেল, মালতী, 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 মা আমার। কণ্ঠস্বর বাইরে থেকে আসছে। কালিদা চেয়ার ছেড়ে উঠে বাইরের দিকে এগিয়ে গেলেন। রমাপদর পাশ দিয়ে যাবার সময় চাপা গলায় বললেন, এসো ভায়া। রমাপদ দরজার বাইরে দালানে পা রেখেই চমকে গেছে। দরজার বাইরে টানা দালান। দরজার ডান দিকে দালানের ওপর একটা সাদা কাপড়ে ঢাকা শব পড়ে আছে। একটি বাচ্চা মেয়ে, তার পাশে একটি বয়স্ক লোক বসে বসে কাঁদছেন। ওই তো মালতী, কালিদা। কালিদা এবার গম্ভীর গলায় বলে উঠলেন, হরিসাধন বাবু, আমি সব বুঝতে পেরেছি। হবে, আপনি যা চান তাই হবে। আপনার আর মালতীর আত্মার শান্তি কামনা করি। এবার আপনারা দুজনেই মায়া ত্যাগ করুন, শান্তি পান, শান্তি পান হরিসাধন বাবু। হরিসাধন বাবু এবার কালিদার দিকে মুখ তুলে চাইলেন। একবার রমাপদকে দেখলেন, তারপর ওনার দৃষ্টি ঘুরে গেল বাগানের দিকে। কালিদা ও রমাপদ সেই দিকে তাকিয়ে দেখলেন সাজানো বাগান নয়, একটা প্রায় জঙ্গল হয়ে যাওয়া বাগানের ভেতর বেশ দূরে প্রায় অন্ধকারে একটা বড় জামরুল গাছের নিচে দুজন দাঁড়িয়ে আছে, বাবা
আর মেয়ে। সাধারণ একটা হলদে রঙের ফ্রক পরা মেয়েটার সর্বাঙ্গ জলে ভেজা। মেয়েটা তার বাবার হাত আলতো করে ধরে আছে। দুজনের মুখেই একটা স্নিগ্ধ হাসি। কি একটা রাতচড়া পাখি ডেকে উঠল বেশ মিষ্টি সুরে। আর ঠিক সেই মুহূর্তেই বেশ বড় এক টুকরো মেঘ সরে গিয়ে চাঁদের আলো এসে পড়ল জংলা বাগানে। রমাপদর খেয়াল হলো গতকাল পূর্ণিমা গেছে। আকাশে প্রতিপদের চাঁদ। একটা এমনি বেড়ে ওঠা কামিনী ঝোপের ওপর চাঁদের আলো পড়ে ফুটে থাকা ফুলগুলিকে যেন মায়াময় করে তুলেছে। রমাপদর মনটাও যেন প্রতিপদের আলোয় শান্ত, স্নিগ্ধ, মায়াময় হয়ে উঠেছে। আর কোনো অস্থিরতা নেই, চঞ্চলতা নেই, নেই মন খারাপ, আতঙ্ক বা ভয়, শুধু শান্তি। ভায়া, এবার চলো বেরিয়ে পড়ি। কিন্তু কালিদা। আর কিন্তু নয়, আমাদের এখানের কাজ আজকে রাতের মতো শেষ। তবে তোমার কিছু কাজ এখনো বাকি আছে। এখানে লোকজন নিয়ে আসতে হবে। চলো আমরা হাঁটতে হাঁটতে যে জায়গায় বাস থেকে নেমেছিলাম সেইখানে ফিরে যাই। এখানে কোনো হোটেল আছে কিনা খোঁজ করতে হবে। আর এখানকার স্থানীয় থানায় একটু কথা বলা দরকার। চলো, অনেকক্ষণ বিড়ি খাইনি। বিড়ি বিরহ বড়ই কষ্টের। বড় রাস্তায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আর একটা মালদাগামী বাসে করে ওরা দুজনে পৌঁছয় ফারাক্কা। হোটেল ফারাক্কা লজে কপাল জোরে একটা ঘরও পেয়ে যায় রাত বিরেতে। পরের দিন হোটেলে একটু বেলা অবধি ঘুমিয়ে উঠে ব্রেকফাস্ট ও স্নান সেরে নিয়ে ওরা কিছু জরুরি কাজ সারতে বেরিয়ে পড়ল। স্থানীয় থানায় কথা বলে পুলিশের উপস্থিতিতে লোক লস্কর দিয়ে হরিসাধন বাবুর সেই ঘরের মেঝে খোঁড়া হয়। কালীচরণ বাড়ুজ্জেই দেখিয়ে দেন ঠিক কোন জায়গায় খুঁড়তে হবে। কি পাওয়া গেল সেখান থেকে? আপনাদের তো এই একটাই প্রশ্ন, কিন্তু রমাপদ চৌধুরীর মনে প্রশ্ন অনেক। সে বেচারা কালিদা যেমন যেমন বলছেন করে যাচ্ছে মুখ বুজে। কালিদা বলে দিয়েছেন সব প্রশ্নের উত্তর উনি দেবেন কলকাতায় ফিরে। বৃহস্পতি, শুক্র, শনি চলে গেল নানান রকম কর্মকাণ্ডে। আজ রবিবার, দুপুরের খাওয়া হয়ে গেছে। রমাপদ, মধুমিতা, কালিদা বসেছে বসার ঘরে। বাইরে রোদ ঝলমলে দুপুর, তার মানে রাতের ঠান্ডাটাও পড়বে জম্পেশ করে। কালিদা ওনার দামি কেস থেকে একটা এক্সপোর্ট কোয়ালিটির মগুর ছাপ বিড়ি বার করতেই মধুমিতা বলল, দাদা, এবার ওটা খাওয়া কমান, ইদানিং বেশি খাচ্ছেন কিন্তু। স্যালাইনটা কমিয়ে দেবে বৌমা, এটা কি ভালো হবে? কালিদা, আপনি এবার বলুন তো কি হলো? আপনি বললেন হরিসাধন বাবু, আমি বুঝতে পেরেছি। কি বুঝলেন? কিভাবে বুঝলেন? মাটির কোথায় খুঁড়তে হবে সেটাই বা কিভাবে দেখালেন? কালিদা এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন, সাপটাকে ভোলনি আশা করি। ওটা মায়া সাপ, ওর কোনো অস্তিত্ব নেই। এমনি দেখবে, কিন্তু আয়নায় তার কোনো ছায়া পড়বে না। সাপটা মেঝের এক জায়গায় কুণ্ডলি পাকালো, তারপর ঘর ছেড়ে বেরিয়ে গেল। ওটাই ইঙ্গিত। ওইখানে মেঝের নিচে খুঁড়তে বলা হচ্ছে। আমিও সেটাই দেখিয়ে দিলাম আর কি। অশান্ত, অতৃপ্ত আত্মারা এইভাবেই মানুষকে হাতছানি দিয়ে ডেকে নিয়ে যায়, ইঙ্গিত দেয় তাদের অসমাপ্ত কাজ যাতে জীবন্ত মানুষ সম্পূর্ণ করতে পারে। কিন্তু মানুষ ভয় পায়, হার্ট ফেল করে, অজ্ঞান হয়ে যায়। হরিসাধন বাবুর অসমাপ্ত কাজ কি, সেটা তো আর তোমার এখন অজানা নয়।
ঘরের মেঝের সেই নির্দিষ্ট অংশ লোকজন দিয়ে খোঁড়ার পর একটা সুটকেস বেরোয়। না, তার মধ্যে টাকা পয়সা, সোনা বা দামি পাথর কিছুই ছিল না। ওসব নাটক নভেলে পাওয়া যায়। ছিল বেশ কিছু কাগজ, খুব ভালো করে প্লাস্টিকে মোড়া ছিল। হরিসাধনবাবু একসময় অনেক কোম্পানির শেয়ার কিনে রেখেছিলেন। সেই সব শেয়ার এখন প্রচুর টাকা দাম। মোটামুটিভাবে বলা যায় ওই সুটকেসে যা ছিল তার বর্তমান বাজার দর প্রায় 70 লাখ টাকা। এবং সেই সাথে ছিল একটা উইল, একেবারে কোর্ট রেজিস্টার্ড উইল। হরিসাধনবাবুর রেখে যাওয়া ওনার স্থাবর অস্থাবর সম্পত্তির উইল। একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে উনি উইল করে সব কিছু দিয়ে গেছেন। কিন্তু ওনার এই উইলের কথা উনি গোপন রেখেছিলেন। উইলের বেনিফিশিয়ারিকেও জানাননি। উইলের বক্তব্যের সারমর্ম হল, আমি হরিসাধন চক্রবর্তী এত দ্বারা জানাইতেছি যে আমার সব কোম্পানির শেয়ার, এই জমি ও বসতবাড়ির মালিকানা দানপত্র করিতেছি অমুক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে, তাদের অজ্ঞাতে। এই প্রতিষ্ঠান আমার এই সম্পত্তি মানসিক রোগ নিরাময়ের গবেষণা ও দরিদ্র মানুষের মানসিক রোগের চিকিৎসা বিনামূল্যে করতে কাজে লাগাবে। স্বাভাবিক বা অস্বাভাবিক যেভাবেই আমার মৃত্যু হোক না কেন, আমার মৃত্যুর পর এই মালিকানা সম্পূর্ণরূপে সেই প্রতিষ্ঠানেরই হবে। হরিসাধনবাবুর মেয়ে মালতী মারা যাবার পর থেকেই যেহেতু উনি ওনার মানসিক ভারসাম্য আস্তে আস্তে হারাচ্ছিলেন এবং একদিন আত্মহত্যা করে বসলেন, তাই ওনার গোপন সম্পত্তি, উইল এসব অজানাই রয়ে যায়। সেই ভিআইপি সুটকেসের মধ্যেই ছিল ওনার বাড়ির দলিল, ব্যাংকের পাসবই ইত্যাদি। খ্যাপাটে অবস্থায় হয়তো ওনার মনে হয়েছিল ওনার মৃত্যুর পর সব বেহাত হয়ে যেতে পারে, তাই ভয়ে মেঝে খুঁড়ে সব লুকিয়ে রেখেছিলেন। কিন্তু কালিদা, হরিবাবু আমাকে ওনার গোপন কথা বলার জন্যই যদি ওনার বাসায় ডেকে নিয়ে গেলেন, তাহলে অত কথাবার্তা বললেন আর নিজের আসল উদ্দেশ্যটা বললেন না কেন? বলে দিলে তো আর দ্বিতীয়বার যেতে হতো না। ভালো প্রশ্ন। হরিসাধন চক্রবর্তী সারা জীবন যা লুকিয়ে গেছেন, মৃত্যুর পরেও উনি সেটা বলতে পারেন না। আমাদের দুজনকেও কি কথায় বললেন না, ইঙ্গিত দিলেন। অতৃপ্ত আত্মা আসলে হলো মৃত্যু পরবর্তীকালীন কিছু মানসিক প্রবণতার সমষ্টি মাত্র, এবং এই প্রবণতা মৃত ব্যক্তির স্বভাব দ্বারা নিয়ন্ত্রিত। মরে গেলেও সে স্বভাব বিরুদ্ধ কিছুই করতে পারবে না। প্রথমবার তোমাকেও উনি ইঙ্গিত দিতেন ঠিকই, কিন্তু তার আগেই তুমি তো অজ্ঞান হয়ে গেলে। সাহেববাজার অঞ্চলের সেই জমি বাড়ি আর নেই, সেসব বিক্রি হয়ে গেছে। সেখানে নতুন বাড়ি উঠেছে। এখন যেটা আছে, যেটা দেখা যায়, সেটা হলো শিলিগুড়ি সদরে দিশা মেন্টাল হেলথ অ্যান্ড রিসার্চ ক্লিনিক। এই ক্লিনিকের রিসেপশনের পাশ দিয়ে এগিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে ডান দিকের অফিস ঘরে ঢুকলে দেখা যায় সামনের দেওয়ালে একটা বড় সাদা কালো ছবি ঝুলছে। একটি বছর 12 বয়সী মেয়ে রোদে চোখ কুঁচকে সোজা ক্যামেরার দিকে তাকিয়ে আছে, মুখে হাসি। শুনছিলেন ইভান গুপ্তের গল্প যারা চলে যায়। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম,
সঙ্গীতা, সূর্যেশা, সঞ্জয়, সঞ্জিত, অপু এবং গল্প পাঠে ছিলাম আমি দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গপ্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।